ট্রাম্প নামক যে ভদ্রলোক, হ্যাঁ, তিনি যে কাণ্ড করেছেন, হ্যাঁ, ভদ্রলোক বলাটাই সে সবচেয়ে বড় গালাগালি এখন। ছোটবেলা থেকেই কি আপনার ইচ্ছা ছিল যে আপনি ফিল্ম ডিরেক্টর হবেন? না, ছোটোবেলাতে কোনো কিছুই স্পষ্টভাবে কিছু জানা ছিল না। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, সাইকেল চড়ে বেড়াতাম। বলে গডফাদারের একটা দৃশ্যের আমি উদাহরণ দিই, যে বলে আমরা দৃশ্য বলাতেই আমার দিকে তাকিয়ে বললেন, এই তুমি কি ফ্রান্সিস ফোর্ড কপোলা? না না, আমি তা নই, কিন্তু ওইটাই বলতে পারেন আমারে। শুরুতে আপনার হিরো হওয়ার খুব ইচ্ছা ছিল? হিরো হবার ইচ্ছে ছিল কিনা জানি না, কিন্তু শৈশবে একদমই কিছু জানা ছিল না। যাকে বাংলা কথায় ক্যাবলা বলে সেরকমই ছিল। এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনি শুটিং টাইমে যেটা দেখেছে এবং যেটা আপনার আজও মনে আছে, যেটা মনে করলেই আপনার খুব হাসি পায়? এরকম একটা দৌড়ের সিন ছিল, অনেকটা দৌড়ে প্রায় 70 মিটার স্প্রিন্ট করে এসে নাসিরকে দাঁড়াতে হচ্ছে একটা জায়গায়। সুদীপ বলে আরেকবার শটটা নিতে হবে, কেন বলে আউট অফ ফোকাস। এবার নাসিরটা সেটা শুনে, কি ভেবেছো অ্যাক্টারদের, তোমরা কি ভেবেছো এরকম 70 মিটার স্প্রিন্ট করি আউট অফ ফোকাস, তোমরা ঠিক জানো না কাজ। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের আমলে খুবই প্রতিবাদী এবং সত্যি কথা, প্রান্তিক মানুষের কথা তুলে ধরার মতো নাটক বা থিয়েটার বা আপনার সিনেমা তৈরি করাটা কি কিছুটা কঠিন? সরকার যখন ভয় পায় খুব শিল্পীকে, ভয় পেতে তখনই এইসবগুলো করতে শুরু করে না, যে ভয় পাচ্ছে যে এমন কিছু বলবে যেগুলো প্রভাব ফেলবে মানুষের উপর। এতে একটা জিনিস বুঝতে হবে যে তারা বুঝতে পারছে যে এর ভিতরে কিছু আছে। নিশ্চয়ই বুঝতে পারছে, তো বটেই, বুঝতে পারছে বলেই তো যে এটা একটা প্রভাব ফেলতে পারে, এটা একটা কিছু পরিবর্তন আনতে পারে। বর্তমানে আমরা দেখেছি অনেক সিনেমার ওপরে সেন্সরশিপের থাবা, একটা প্রচ্ছন্ন সেন্সরশিপ চলে, যেটা পরোক্ষ। নাটকের হল দেবে না, যেমন আমি নাটকের হল পাচ্ছি না এখন, আমরা আরজি করে যুক্ত ছিলাম বলে। তো সেগুলো চলছে, প্রচ্ছন্ন এক ধরনের সেন্সরশিপ, সেটাও চলে। আজকে তো বিজেপি শাসিত অঞ্চলগুলোতে কোনো কিছুই, কোনো সমালোচনামূলক কোনো সংস্কৃতি চর্চা করা যাবে না। ফাঁকা সময়ে ব্যক্তি সুমন মুখোপাধ্যায় কি করতে পছন্দ করে? না, মাঝে মাঝে আকাশের দিকে দেখি, আকাশ পাতাল ভাবতেও ইচ্ছে করে, সেটাও অনেক সময় দরকার। জাস্ট নট ডুইং নাথিং এন্ড জাস্ট doing nothing is also doing nothing is something also important sometimes to clear off your বলে না ক্যাশে ক্লিয়ার করা। সবকিছু দূরে আপনাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে সিনেমা নাকি থিয়েটার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডিপ টেক। তো আজকের পডকাস্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের সঙ্গে আজ যিনি আছেন তিনি কেবল একজন ফিল্ম ডিরেক্টর বা থিয়েটার পরিচালক নন, তিনি এমন একজন যিনি তার কাজের মধ্যে দিয়ে চিরকাল সমাজের যে বাস্তবতা, প্রান্তিক মানুষের যে সংঘর্ষ, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ওয়েলকাম সুমন স্যার, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। আই এম অনার্ড টু ওয়েলকাম ইউ টু দ্য ডিপ টেক। তো স্যার, আজকে আমরা যেটা ভেবেছি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র সিনেমা জগৎ সম্পর্কিত হবে না, কিছুটা শিল্প, রাজনীতি, কিছুটা যে সমাজের যে বাস্তবতা, যেটা আজকাল সমাজে চলছে, তার সাথে একটা শিল্পীর দায়িত্ব, সেটা নিয়ে আজকে আমরা চেষ্টা করব এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে। তো প্রথম আমি এই প্রশ্নে আসি, যেটা একদম শুরু, আপনার ফিল্ম ডিরেকশন। ছোটবেলা থেকেই কি আপনার ইচ্ছা ছিল যে আপনি ফিল্ম ডিরেক্টর হবেন? না, ছোটোবেলাতে কোনো কিছুই স্পষ্টভাবে কিছু জানা ছিল না। স্পষ্টভাবে যেটা জানা ছিল যে প্রচুর ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, সাইকেল চড়ে বেড়াতাম, যেরাম খুশি সিনেমা দেখতাম। সেই স্পষ্টতা আসতে অনেক সময় লেগেছে। আমার মনে হয় সেটাই বোধহয় প্রয়োজন বলে আমার মনে হয়। পরবর্তীকালে মনে হয়েছে যে প্রথমটা নিজেকে একটু উন্মুক্ত রাখা, খোলা রাখা, সমাজটাকে চেনা, জানা, মানুষের সঙ্গে মেশা, তারপরে নিজে থেকেই একটা যাকে বলে একটা স্বতন্ত্র স্বর নিজের মধ্যে চেনা যায়, যে কোনটা আমি ভালো, কোনটাতে দুর্বল, কোনটা আমি ভালো করতে পারি, কোনটা জানি না একদমই। সেখান থেকে আস্তে আস্তে নিজের পথটা কি করব সেটা আস্তে আস্তে তৈরি হয়। ফলে শৈশবে একদমই কিছু জানা ছিল না, যাকে বাংলা কথায় ক্যাবলা বলে সেরকমই ছিল। তারপর অনেক পরে, তখন আমি আসলে বড় হয়েছি একটা আধা মফস্বল জায়গায়, শিবপুর বলে। শিবপুর এখন দ্বিতীয় হুগলি সেতুর কারণে অনেক কাছাকাছি কলকাতা, তখন বেশ দূর ছিল। তা সেই কারণেই যে ওইরকম একটা মফস্বলী জায়গায় বড় হওয়া, তাছাড়া যে বাড়িটায় আমি বড় হয়েছি সে বাড়িটা খুবই একটা বড় পরিবার, বিশাল বড় পরিবার,
ডাক্তারবাড়ি শিবপুরের। তো সেইখানে নিয়মিত দুর্গাপুজো হতো, নানা রকম কর্মকাণ্ড হতো। কিন্তু আমার বাবা অরুণ মুখোপাধ্যায় তিনি একদম অন্যরকম ছিলেন। মানে আমাদের ফ্যামিলিতে বা আমাদের বৃহৎ পরিবারে এরকম সংস্কৃতিতে বা উৎসাহী এবং বিশেষ করে বামপন্থী রাজনীতি করেন এরা মানুষ প্রায় ছিলেনই না। আচ্ছা, সেখান থেকে বাবা বলা যেতে পারে এককভাবে। সেই বাবার প্রভাব অনেক পরে এসে পড়েছে তার ভাবনা এবং চিন্তা। বা যদি প্রশ্নটা এরামই থাকে, শৈশবে ভয়ঙ্কর অস্পষ্ট ছিল। মানে খেলোয়াড় হব, একবার কন্ডাক্টর হব, একবার ক্রিকেট খেলবো, হ্যাঁ অভিনেতা হব, নানা রকম ঘুরতে ঘুরতে একটা অনেক পরে এসে একটা মোটামুটি একটা পথ পেলাম যে এইটাই বোধহয় আমি করতে পারবো, এইটাই জানি। আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, একটা পডকাস্ট, সেখানে আপনি বলেছিলেন যে আপনার একদম শুরুতে আপনার হিরো হওয়ার খুব ইচ্ছা ছিল। হিরো হবার ইচ্ছে ছিল কিনা জানি না, কিন্তু অভিনয় করার ডেফিনেটলি ইচ্ছে ছিল, অভিনয় করবো। শুরুটা আমার অভিনয় দিয়েই হয়েছে। তারপরে ক্রমাগত নির্দেশনার কাজে আমি জোর দিয়েছি এবং সেটাকেই আমার প্রধান কাজ বলে মনে করেছি। তো যে মেন বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতি চর্চা। বর্তমানে যদি আমরা সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে বলি, তাহলে কোথাও ইরান ইসরায়েল, কখনো রাশিয়া ইউক্রেন, এই যুদ্ধ এখন বর্তমানে চলতেই থাকছে। এই পরিপ্রেক্ষিতে, এই পরিস্থিতিতে সিনেমা বা নাটক কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয়, দেখো, বিশ্ব ইতিহাসের যদি প্রেক্ষিতে আমরা দেখি, অনুষঙ্গে দেখি, যে আমাদের নানা সময়ে পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে নানা সময়ে কঠিন সময় এসছে। আমাদের যেমন একটা সময় জরুরি অবস্থাও এসেছে, একটা সময় জন আন্দোলনের জোয়ারও ছিল আমাদের দেশে, পশ্চিমবঙ্গে তো বটেই। সেটা প্রশাসন তাকে দমন করেছেন নানাভাবে, ভারতবর্ষের নিরিখেও দেখা যায়। তারপরে যুদ্ধ, অনেক শৈশবে একটা যুদ্ধকালীন অবস্থার তার স্মৃতি এখনও আছে। সেই আলো নিভিয়ে দিতে হতো কলকাতা শহরে, মাঝে মাঝে সাইরেন হয়ে। এবং তারপরে যদি একটি ইতিহাস পড়ি, একটি ইতিহাস জানি, তাহলে দেখবে যে কোথাও নানা রকম সমস্যার মধ্যে শিল্প সংস্কৃতি তার একটা প্রভাব সবসময় থেকেছে সমান। কারণ যে কটা আধুনিক সময় সাম্প্রতিক কালের আমরা আন্দোলন দেখেছি, জনজাগরণ দেখেছি, সেই জনজাগরণের একদিকে নিশ্চয়ই রাজনৈতিক একটা বড় ভূমিকা রয়েছে, রাজনৈতিক দলের। তার পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদেরও কিন্তু একটা বড় ভূমিকা সবসময়ই হয়েছে। তুমি যদি তিয়ানানমেন স্কোয়ার দেখো বা তুমি তাহিরি স্কোয়ার দেখো ইদানিং ক্ষেত্রে, বা আমাদের যখন ভারতবর্ষেই নানা রকমের আন্দোলন চলছে, কৃষক আন্দোলনই হোক, শ্রমিক আন্দোলনই হোক, বা একদম নাগরিক আন্দোলনই হোক, তার সঙ্গে কিন্তু শিল্প সংস্কৃতির একটা আদান প্রদান ছিল। কেন রাজনীতির সঙ্গেই, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে শিল্পী সংস্কৃতির একটা বড় সবসময় একটা যোগাযোগ রয়েছে, বেশ একটা ওতপ্রোতভাবে। হ্যাঁ, কারণ মানুষ সবসময় রাজনীতির মঞ্চ থেকে কথা শুনতে চায় না, তারা একটা অন্য মঞ্চ থেকেও কথা শুনতে চায়, শিল্পীদের কণ্ঠ শুনতে চায়, নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, চিত্রকলা, কবিতা, তারপরে সিনেমা তো বটেই। ফলে সব মিলিয়ে সেখান থেকে একটা, তুমি যদি একটা সময় দেখো যেখানে দেখা যাচ্ছে যে না আইপিটি এর ভূমিকা, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, রাইট, তাদের যে ভূমিকা ছিল, যদি বলা যায় আজকে বাংলাদেশে যাদের আমরা নমস্য, যারা আমাদের মানে মান্য এবং বিশ্ববরেণ্য, তারা নানা কারণে, তারা সবাই দেখবেন ওই সময় ওই বামপন্থী আন্দোলনের জোয়ারের মধ্যে থেকেই তাদের কর্মকাণ্ড চালিয়েছে। পরে তারা হয়তো পার্টির সঙ্গে থাকেননি সরাসরিভাবে, বামপন্থী পার্টির সঙ্গে, কিন্তু তাদের শুরুয়াত বিসমিল্লাহ শিকড়টা সেখানে। কারণ রাজনৈতিক বোধ, শিল্পবোধ, ইতিহাসবোধ, এগুলো ছাড়া কোনো শিল্পী হয় না, এটা আমার এটা বিশ্বাস। তাদের প্রখর একটা সমাজতত্ত্বের জ্ঞান থাকা দরকার। মানুষের সঙ্গে তাদের যে যোগাযোগ, শিল্পের মধ্যে থেকে যে মানুষের কথা উঠে আসে, সেটা একমাত্র শিল্পীরা অত্যন্ত কাছ থেকে মানুষকে চেনেন বলি। তাদের যে বয়ান, তাদের যে শৈল্পিক বয়ান, সে গান, সিনেমা, থিয়েটার, চিত্রকলা, সবেতেই, সাহিত্য, সেখান থেকেই আসে বলে আমার মনে হয়। তাহলে যদি সেই সময়, তো আপনি বললেনই যে সেই সময় কীরকম ছিল পরিস্থিতি, যদি কিছুটা বর্তমান পরিস্থিতিতে আসি, যেখানে ফ্যাসিস্ট শক্তি
ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় যে থিয়েটার বা সিনেমা এইটা বানানো কিছুটা কঠিন হয়ে যাচ্ছে? কঠিন সবসময়ই ছিল, মানে একটা স্বাধীন শিল্প বা যারা স্বাধীন চেতা শিল্পী, যারা কোনো রকম প্রশাসন বা কোনো অথরিটি তোয়াক্কা করে না, সবসময় তাদের প্রশ্ন করে, এবং একজন সঠিক শিল্পী বা একজন সত্যি জ্যান্ত শিল্পী বা যে শিল্পীকে আমরা মনে করি শিল্পী, তারা কিন্তু সবসময় স্বাধীনভাবেই তাদের কথা বলে এসছেন। তাতে তারা তোয়াক্কা করেননি যে কোন দল তারা ক্ষমতায় আছেন কি ক্ষমতায় নেই, তাদের কি মনে হবে, তারা আমার উপর ক্রুদ্ধ হবেন, কিন্তু তারা সবসময় চেষ্টা করেছেন। হয়তো অবদমিত হয়েছেন তাদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে একটা স্বৈরতান্ত্রিক আবহাওয়া যেটা বলছো ঠিকই, যে পৃথিবীর আজকে একটা ভয়ঙ্কর অবস্থায় এসে পৌঁছেছি। একদিকে স্বৈরতন্ত্রের দামামা, তার মধ্যে অর্থনৈতিকভাবে একটা এমন শ্রেণী আজকে পৃথিবীটাকে প্রায় বলা যায় চালাচ্ছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, যাদের মুনাফা ছাড়া কিচ্ছু, তারা মুনাফাই একমাত্র মন্ত্র, তারা আর কিচ্ছু তোয়াক্কা করে না। তার জন্য পৃথিবী ধ্বংস হোক, প্রকৃতি ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, তাদের কিছু এসে যায় না। তাদের নিজেদের ভাড়ার যাতে পূর্ণ হয়, তারা দিনের পর দিন আরও বেশি অর্থ রোজগার করেন, শুধু সেই দিকই। এবং সেই কারণেই আজকে এই যুদ্ধের উদ্ভব ঘটেছে সারা পৃথিবী জুড়ে। ট্রাম্প নামক যে ভদ্রলোক, তিনি যে কাণ্ড করেছেন, ভদ্রলোক বলাটাই সে সবচেয়ে বড় গালাগালি এখন। ট্রাম্প নামক যে ভদ্রলোক, তিনি যেভাবে তার কথা বলছেন, যেভাবে তার সঙ্গে তার যে সহকারীরা, তারা যেভাবে যুদ্ধবাজ সহকারীরা, তার সঙ্গে আবার আমাদের দেশে দাঙ্গাবাজ শাসকরাও রয়েছেন, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে আমার নিশ্চয়ই শিল্প সংস্কৃতির ভূমিকা আছে। তাদের অবদমিত করা হচ্ছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, স্বাধীন কণ্ঠকে সবসময় আটকে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু দেখা গেছে পৃথিবীর ইতিহাসে, তুমি ৬-এর দশকে ছাত্র আন্দোলন দেখো সারা পৃথিবী জুড়ে, ভিয়েতনামের সময় আমেরিকার মানুষদের কবিতা, গান, নাটক, সিনেমা, লেখা সমস্ত মিলিয়ে তারা কিন্তু আটকাতে পারেনি কোনোভাবেই, আটকানো যায় না। আটকাতে গেলে নিশ্চয়ই একটা সময় কিছুক্ষণের জন্য হয়তো অবসাদ আসে, একটা সমস্যা আসে, কিন্তু সে অবসাদ পৃথিবীর ইতিহাসে কাটিয়ে উঠেছে মানুষ, শিল্পীরা, এবং মানুষই তাদের সঙ্গে থেকেছেন, তাদের উদ্বুদ্ধ করেছেন, তাদের সঙ্গে থেকেছেন। ফলে আমার মনে হয় যে হ্যাঁ, বিপদ আছে, এটা নিয়ে কোনো আমার রোম্যান্টিসিজম নেই। এটা ভয়ঙ্কর বিপদের সামনে এসেছি, এবং সেই বিপদটা আরও যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে সেটা ক্রমাগত পরিষ্কার হচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে আমাদের শিল্প সংস্কৃতির একটা বড় ভূমিকা আছে, স্পেশালি কমিউনিটি ওয়ার্ক। আমার মনে হয় এখন কমিউনিটির মধ্যে গিয়ে আরও বেশি করে কাজ করতে একদম সেই জায়গাটা, কারণ একটা কেন্দ্রীভূত সংস্কৃতি দিয়ে আর লড়া যাবে না। কারণ কেন্দ্রটা পুরোটাই দখল করে নিয়েছে বড় অর্থনীতিরা এবং পলিটিশিয়ানরা, ক্ষমতাবানরা। যেখানে আমার মনে হয় এখন সবচেয়ে বড় জোরের জায়গা হচ্ছে ছোট ছোট কমিউনিটির মধ্যে গিয়ে কাজ করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের মধ্যে শিল্প সংস্কৃতির চিন্তাভাবনাটাকে আরও প্রসারিত করা। এটা কিন্তু একটা সময় ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গেও ঘটেছে, ভারতবর্ষেও ঘটেছে। ছোট ছোট জায়গা থেকে কাজ শুরু করা, মানে ডাউন বিলো থেকে যেতে হবে, একদম গ্রাসরুট থেকে। একদম। তো এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে কি করে থিয়েটারটা কঠিন হয়ে যাচ্ছে, এখান থেকে যদি কিছুটা ঘুরে আসি, তাহলে আপনি এই থিয়েটার, এই সিনেমা জগতের লোক, আপনি ধরুন কিছু একটা লিখছেন, তাহলে এই লেখার আইডিয়াটা আপনি কি করে পান? আপনি কি শুরুতে একটা ছবি ভাবেন, নাকি আপনার কোনো একটা আইডিয়া আসে, না কিছু একটা লেখা থেকেই আপনি শুরু করেন? আসলে এই রসায়নটা যে কীভাবে ঘটে, এই কেমিস্ট্রিটা, এটা বলা মানে আর্টিকুলেট করা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় যে একটা শিল্পী, সে যখন নিজেকে গড়ে তোলে, শৈশব থেকে, কৈশোর থেকে, নানাভাবে দেখে, তার মানে প্রগাঢ় প্রবল উৎসাহ নানা বিষয়, সেখান থেকে, এবং সে যত বেশি দেখে, যত বেশি মানুষের সঙ্গে মেশে, যত বেশি ইতিহাস বা রাজনীতি সম্পর্কে তার উৎসাহ থাকে, তার ভেতরে গভীরে গিয়ে খোঁজার চেষ্টা থাকে, সেখান থেকে তার ভেতরে অনেকগুলো জিনিস সঞ্চিত হতো। এই যে সঞ্চারটা ঘটে, সেটা ভেতরে থাকে। তখন একটা সময় একটা সাবলিমিনাল কল আসে, যে কোনো জিনিসের একটা
ভেতর থেকে সেই মানে একটা বোধ থেকে সেই কলটা আসে। আজ একটা মনে হয় যে একটা এই বিষয়টা নিয়ে বোধহয় কথা বলা উচিত, কারণ আমি মানুষের পালসটা বোঝার চেষ্টা করছি, তাকে কিছু একটা বলার চেষ্টা করছি, কিছু প্রশ্ন তোলার চেষ্টা করছি। সেইগুলো ভেতর থেকেই, সেই তাগিদটা ভেতর থেকেই তৈরি হয় একেবারে মানুষের হ্যাঁ, জন্য। মানে সেটা কোনো অঙ্ক করে তৈরি হয় না যে এইটা লোকের এখন ভাল লাগছে ফলে এইটাই এখন করতে হবে, হ্যাঁ এইটা লোকেই বেশি দেখছে ফলে এইটাই করতে হবে। এইটা বোধহয় একটা একজন শিল্পী সেভাবে ভাবেন না, ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়া হ্যাঁ, যেটাকে প্রকৃত বলে। শিল্পী। আমি বলছি সব কিছুরই দরকার আছে, যে এন্টারটেনমেন্ট যে বিশাল ইন্ডাস্ট্রি, আমি বলছি না সেটাকে নস্যাৎ করে দিতে হবে, সেটারও প্রয়োজন আছে, সেটা চলছে, তার নিয়ম কত, সে কতগুলো মানুষের সঙ্গে, মানুষের যা ভালো লাগার যে গতিবিধি বুঝে, তাদের যে মার্কেটিং টিম বা তারা কিছু যারা প্রচার করে, যে এই জিনিসগুলো লোকে এখন বেশি, যে একটা কোনো ছবি বা কোনো নাটক যখন সফল হয়, অনেক টাকা উপার্জন করে, তখন তারা দেখে তার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে যেটা মানুষের ভালো লাগে, একদম। তখন সেটাকে কপি পেস্ট করার চেষ্টা করে, বা বুদ্ধিমানেরা কপিটাকে এমনভাবে করেন যেটা পেস্ট না মনে হয়, একদম কপি পেস্ট, এটা নতুনভাবে রিক্রিয়েট করলো। কিন্তু আবার আরেক ধরনের শিল্পীরা আছেন যারা এইসবের ধারেন না, তাদের একটা অর্গ্যানিক কলিং আছে। হ্যাঁ, এই অর্গ্যানিক কলিংটা খুব ইম্পর্টেন্ট, যে সে তার মতো করে ছবি করেন, তিনি এইসব অঙ্কর মধ্যে দিয়ে যান না, শৈল্পিক অঙ্কের মধ্যে দিয়ে, এটা করলে ওটা লোকের ভালো লাগছে, এইটা করলে লোকে কাঁদবে, এটা করলে লোকে হাসবে, এইটা এখন ট্রেন্ডিং আর কি, তারা সেইটাকে সবসময় এড়িয়ে চলেন। তারা একটা প্রশ্ন তুলতে চান তাদের মতো করে, তাদের কণ্ঠে। সেখান থেকে কিন্তু দেখা যায় যে ভালো শিল্পী, দুজন শিল্পীর মধ্যে দেখা যায় যে একটা, যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, তাদের স্টাইলটা আলাদা, সবাই একভাবে কথা বলে না, কারণ সে তার নিজস্ব ভঙ্গিতে কথা বলে, সে ভঙ্গিটা কারোর থেকে চুরি করা নয়, কোথাও থেকে কপি করা নয়, তার নিজস্ব একটা তাগিদ থেকে। পরে সেখান থেকে কিন্তু ডিফারেন্সিয়েশন অফ আর্টিস্ট ভয়েস তৈরি বলে আমার যেটা বিশ্বাস। এবং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি যদি আমার কথা যদি বলো, আমি ওরমভাবে অনেক গল্প উপন্যাস পড়ি, অনেক প্রবন্ধ পড়ি, অনেক রাজনৈতিক প্রবন্ধ পড়ি, খবর কাগজ তো পড়ি, খবর নিই, তার থেকে হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস তোমার ভেতরে তোমাকে খুঁচিয়ে চলছে ক্রমাগত, একটা গল্প। অনেক গল্পই পড়ি, সব গল্প কিন্তু খোঁচায় না, সেই গল্প মহান হতে পারে, মহৎ হতে পারে, কিন্তু সে গল্প হয়তো আমি যদি চলচ্চিত্র করবো না নাটক করব, সেটা হয়তো সে আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে না, সে আমার ভেতরে সে ঘুরতে থাকে, মানে জীবনানন্দের কথার মতো মাথার মধ্যে ঘুরতে থেকে একটা সময় সেটা তখন লিপিবদ্ধ করা হয়, স্ক্রিপ্ট করা হয়, বা নাট্যরূপ আকারে করা হয়, তারপরে সেটা মহড়ায় যায়। তো এই কারণে, যেমন ধরো আমি যে নতুন ছবিটা সবে শুটিং শেষ করেছি, সেটার নাম হচ্ছে আজাদি। এই আজাদি হচ্ছে 1947 দেশভাগ সংক্রান্ত একটা গল্প। এই দেশভাগ হঠাৎ আমাকে কেন আবার ফিরিয়ে আনলো, হঠাৎ আমি দেশভাগ নিয়ে গল্প বলতে চাইছি কেন এই সময়, কারণ যদি এটা প্রচ্ছন্নভাবে এই যে বিচ্ছিন্নতা ভাগ, এই ভাগটা কিন্তু ক্রমাগত আমাদের দেশে করার চেষ্টা হচ্ছে প্রতিনিয়ত। একদমই। একটা বাড়ির মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা পাড়ার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, তুমি আমার, তুমি বিদেশি, তুমি এদেশি, তুমি স্বদেশী। এবং আমার মতো মানুষও, আমার একজন শিক্ষক কাল কথা বলছিলাম, সে বলছে আমাকেই নাগরিকত্ব প্রমাণ করতে মাথার ঘাম ফেলছে, সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে কি, এই বিচ্ছিন্নতাবোধ তৈরি করা হচ্ছে, ফ্র্যাগমেন্ট করে দেওয়া হচ্ছে। একটা সুন্দর সমাবেশ, এটা মিলেমিশে ছিল, ক্রমাগত সেটাকে কাটাকুটি করার চেষ্টা হচ্ছে। দেশভাগ তাই ছিল, একটা মাঝখান থেকে জাস্ট দাগ টেনে দেওয়া হয়েছে। ফলত আমাকে ফিরিয়ে আনলো দেশভাগ এই বোধটাকে, এই জন্যই বলছি আর কি। মানে এটাই তো অ্যাকচুয়ালি বাস্তব, যে কোনো একটা জিনিস বা কোনো অনেক মানুষ যখন একসঙ্গে থাকবে, তাদের উপর আক্রমণ করাটা অনেক কঠিন। তাদেরকেই যখন ভেঙে দেওয়া যাবে, ঠিক তাই তাদের উপর আক্রমণ করাটা সহজ। ঠিক তাই, তাদের একক করে দিলেই তো সুবিধে, কারণ দুর্বল হয়ে যাবে। সে আর সমাবেশের মধ্যে নেই, সে আর মানুষের গোষ্ঠীর মধ্যে নেই, তাকে ফ্র্যাগমেন্ট করে দেওয়া, এই যে সেইটাই চলছে। ফলে আমি দেশভাগে এই কারণেই ফিরে গেলাম। আমার মনে হলো যে এই কথাটা নিয়ে আবার লোককে স্মরণ করে দেওয়া উচিত, যে আমরা এই ঐতিহাসিক মানে কি এই অবস্থার মধ্যে বারবার পড়ছি, যে কারণে আমি মেফিস্টো করেছিলাম গুজরাট দাঙ্গার পরে। আচ্ছা, গুজরাট দাঙ্গা যখন ঘটে, তারপরে মেফিস্টো বলে নাটক করি একটা, সেটা কিন্তু জার্মান ইতিহাসে, সেটা হচ্ছে হিটলারের উত্থান সময়কার গল্প, এবং তার সঙ্গে শিল্পীর এই যে একটা নতুন দল উত্থান হলো, তারা ক্ষমতায় এলো, নাৎসি পার্টি, তার সঙ্গে একজন শিল্পী, তার কি আদান প্রদান ঘটছে।
হ্যাঁ, সেটার সঙ্গে হয়তো খুব প্রত্যক্ষভাবে গুজরাট দাঙ্গার যোগাযোগ নেই, কিন্তু একটা অবস্থাকে বোঝায়, একটা সময়কে বোঝায়, যে সময়টাকে মনে করিয়ে দেওয়া মানুষকে, দেখুন ইতিহাসে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, তার ফলাফল কি ঘটেছিল। ফলে তো আজকে যদি আমরা ইতিহাসের যেটাকে বলি আয়নায় যদি আমাদের বারবার নিজেদের না দেখি, নিজেদের পরখ না করি, তাহলে কিন্তু বারবার নানা রকম বিপদের মধ্যে পড়তে হবে এবং হচ্ছে। একদম। তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এইসব জিনিস, আমরা যদি এবার একটুখানি আপনার যে সিনেমা তৈরির জগৎ, আপনার থিয়েটারের জগৎ, সেই সব নিয়ে আলোচনা করি, তাহলে এই যে আমরা বলছিলাম যে আপনি কীরকমভাবে আপনার আইডিয়া আসে, সেখান থেকে যদি আমরা একদম শুটিং ফ্লোরে চলে যাই, তাহলে ঠিক কি এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনি শুটিং টাইমে যেটা দেখেছে এবং যেটা আপনার আজও মনে আছে, যেটা মনে করলে আপনার খুব হাসি পায়? এরম তো বহু ঘটনা আছে। এই সিনেমা থিয়েটার করতে গেলে সারাক্ষণই এমন একটা হিউম্যান কানেকশন ঘটে, কারণ জিনিসটা থিয়েটারই হোক আর সিনেমাই হোক, তো মানুষের সঙ্গে মিলেমিশে করতে হয়। সেই 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 এতে, সেই রসায়নে বা সেই ক্রিয়া প্রতিক্রিয়াতেই অনেক ঘটনা ঘটে। মানে যেমন আমি তখন আমার খুবই কম বয়স, তখন 23-24 বছর বয়স, তখন একটা সিরিজ করছিলাম জি টিভির জন্য, স্পাই থ্রিলার মতো আর কি। মানে সেটা ঠিক আমার যে কাজের ধরন তার বাইরে, কিন্তু করছিলাম। তা সেটা এই কারণেই বলছি, কারণ তাতে মূল অভিনেতা ছিলেন নাসিরুদ্দিন শাহ। এবং নাসিরুদ্দিন শাহ তখন নিশ্চয়, আমি তখন 23-24 বছরে, নাসিরুদ্দিন শাহ তখন মানে 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 অলরেডি ভারতবর্ষের প্রায় শ্রেষ্ঠ অভিনেতা, হ্যাঁ অন্যতম সেরা অভিনেতা প্রায়। মানে তাকে আমি কি করে ডিরেক্ট করব, সেই নিয়ে আমারই কালঘাম, রাত্রে ঘুম নেই। হ্যাঁ, তাকে আমি কি বলবো, সে তো অত বড় মাপের অভিনেতা, ওই মাপের কাজ করেছেন। তখন আমি পেটটা গুড়গুড় করে, লেট 90s, হ্যাঁ, শুধু পেট গুড়গুড় নয়, মানে সেটা তো পেট গুড়গুড়ের তো একটা সামান্য জিনিস, ওটা শরীরটাই প্রায় কাঁপছে আর কি। মানে ওকে, যাই হোক, নাসিরুদ্দিন শাহ যেটা ঘটেছিল, এরম একটা ঘটনার কথা বলি, সেটা খুব মজার ঘটনা, সেটা এখনও খুব হাসি। আমরা তো অরুণাচলে শ্যুট করছি, এবং একটা দৃশ্য হচ্ছে যেখানে নাসিরের সঙ্গে, নাসির যে চরিত্রটা করছে, সে একটা স্পাই, তার সঙ্গে তার প্রেমিকার প্রায় অনেক বছর পরে, 2 দশক পরে দেখা হচ্ছে। তা আমাদের যিনি স্ক্রিপ্ট লিখেছিলেন, তিনি দীর্ঘ একটা দৃশ্য লিখেছিলেন। তা নাসির সেটা, তখন আমরা অরুণাচলে বেশ কষ্ট করে শ্যুট করছি, অরুণাচলের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছু নেই, নাসিরও আছে। তো উনি বললেন যে 20 বছর পরে দেখা হওয়ার পর 2 পাতা ডায়ালগ বলবো। তা আমি তখন বললাম, হ্যাঁ ঠিকই বলছেন। তো তখন মানে একজনই আমার সঙ্গে স্ক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভালো করে স্ক্রিপ্ট পড়ার সময়ও হয়নি। যাই হোক, তারপরে আমি যে হেমন্ত বলে আমার যে ছিল, তার সঙ্গে বসে আমরা সেটা কেটে কুটে আধ পাতায় নিয়ে এলাম, হ্যাঁ, পুরো দৃশ্যটা। তারপর নাসিরের কাছে আবার সেই দৃশ্য গেল, এবং আমি দেখতে পাচ্ছি দূর থেকে নাসির বসে আছে চেয়ারে, ওকে হেমন্ত নিয়ে গেছে দৃশ্যটার কাছে, বলে এই ছিল 4 পাতা, এখন হয়ে গেল 8 পাতা। হ্যাঁ, বলে উনি খুব রাগারাগি করছে, একবার বাড়িয়ে দিচ্ছ, একবার এই 4 পাতা ছিল, হঠাৎ 8 পাতা হয়ে গেল কি করে, এরকম করতে করতে ফাইনালি উনি পাহাড়ের এরকম কোলে হাঁটাচলা করছেন। তা আমাকে প্রযোজক বললেন যে তুমি কি একটু কথা বলো, নাহলে কিন্তু আমাদের শুটিং করতে হবে, এই দৃশ্য যদি এরকম বসে থাকে, দৃশ্য লেখা হচ্ছে না। তা আমি গিয়ে নাসিরে বললাম, নাসির ভাই, হোয়াট ইজ ইউর প্রবলেম? নাসির নিজের ভঙ্গিতে, এটা খুব রূঢ় ভঙ্গি আছে নাসিরের। নাসির এমনিতে অত্যন্ত ভালো মানুষ, একদম, কিন্তু একটা রূঢ় ভঙ্গি আছে, সবসময় মনে হচ্ছে আক্রমণ করছে। সেটা সবাই যারা নাসিরের সঙ্গে কাজ করে সবাই ফেস করে। এবার নাসির তখন বললো, এটা কী হচ্ছে সুমন? তখন আমি বললাম, দেখুন আমি এই দৃশ্যটা এইভাবেই ভাবছিলাম যে, বলে গডফাদারের একটা দৃশ্যের আমি উদাহরণ দিই, যে অ্যাল প্যাচিনো যখন সিসিলি থেকে ফিরে আসছে, তখন তার পুরনো প্রাক্তন প্রেমিকা স্ত্রীর কাছে যাচ্ছে, বলে আমরা দৃশ্য বলাতেই আমার দিকে তাকিয়ে বললেন, এই তুমি কি ফ্রান্সিস ফোর্ড কপোলা? না না, আমি তা নই, কিন্তু ওইটাই বলতে পারেন আমারে। তখন আমার ঠিক আছে, চলো শ্যুট করতে, বলে উনি চলে এলেন শ্যুট করতে। আমি বলছি, এইটা কিন্তু আমার কাছে একটা, আমরা দুজনেই, মানে আমি ভেতরে ভেতরে হাসছি যে আমাকে ফ্রান্সিস ফোর্ড কপোলা বলে একটা অপমান করার চেষ্টা করছে, কিন্তু আবার নাসির করলেন। এরম বহু ঘটনা, যে আজকের কথিত একটা ক্যামেরাম্যান সুদীপ চ্যাটার্জি, ভারতবর্ষের, ও ছিল আমাদের ক্যামেরাম্যান। তো ওর সঙ্গে সারাক্ষণ নাসিরের একটা বিরোধ বাধ্য। হ্যাঁ, এরকম একটা দৌড়ের সিন ছিল, অনেকটা দৌড়ে, প্রায় 70 মিটার স্প্রিন্ট করে এসে নাসিরকে দাঁড়াতে হচ্ছে একটা জায়গায়, সে গাড়ি টাড়ি চলে যাচ্ছে, অ্যাকশন থ্রিলার তো।
তবে নাসির যথারী দাঁড়ানোর পরে আমাকে সুদীপ বললো আরেকবার শটটা নিতে হবে, বললাম কেন, বলে আউট অফ ফোকাস হবে। তো এবার নাসিরটা সেটা শুনে কি ভেবেছো অ্যাক্টারদের, তোমরা কি ভেবেছো এরকম 70 মিটার স্প্রিন্ট করি আউট অফ ফোকাস, তোমরা ঠিক জানো না কাজ, তা রাগারাগি করতে। তখন সুদীপ ওকে বললো, দেখুন নাসির ভাই, আমি খুব লো লাইটে কাজ করছি, ফুল ওপেন শ্যুট করতে হচ্ছে, ফলে ফোকাস খুব ডিফিকাল্ট করা। তারপর নাসির প্রচণ্ড রাগারাগি করে গালাগালি করতে করতে আবার সেই মার্কে গিয়ে আবার 70 মিটার ছুটে এসে দৌড়লো এবং ঠিক মার্কে দাঁড়ালো। আচ্ছা, কিন্তু আমি বলছি যে এই ঘটনাগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আবার পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করেছি আমি, এই নামগুলো বলছি কিন্তু তারা খুবই নাম করা। আবার ধরো যখন আমি বাংলা থিয়েটারে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার বা অনির্বাণ ভট্টাচার্য এদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গেও নানা ঘটনার নানা রকমের হাসির গল্প উঠেছে। কারণ আমার মনে হয় যে আমি যখন ওই কাস্টের সঙ্গে কাজ করি, আই ওয়ান্ট টু বি, ইট হ্যাজ টু বি ফ্রেন্ডলি রিলেশন। একদম একদম, এটা দুজনের ট্রাস্টেড ব্যাপার। একজন অভিনেতা নির্দেশককে বিশ্বাস করবেন এবং অন্ধভাবে তাকে বিশ্বাস করবেন, নির্দেশকও অভিনেতারকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। এবং এই বন্ধুত্ব সম্পর্ক তৈরি যদি না হয়, তাহলে কখনো কোনো শিল্প তৈরি হতে পারে না, ভালো শিল্প। এবং সেটাই ঘটে, গোটা ইউনিটের সঙ্গে তোমার একটা ট্রাস্টের সম্পর্ক। সে ক্যামেরাম্যান হোক বা এই শুটিং ফ্লোরে তো সারাক্ষণই ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর ক্যামেরাম্যান। আগে তো আরও মুশকিল ছিল, যখন আমাদের ভিডিও অ্যাসিস্ট ছিল না, তখন পুরোটাই ক্যামেরাম্যান চোখ দিয়ে দেখছেন তার কথা। এখন তো ভিডিও অ্যাসিস্ট হয়েছে, তবুও বলছি আমি যে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে এভরিবডি ইজ ওয়ার্কিং ট্রুথফুলি ফর দ্য ফিল্ম অর ফর দ্য থিয়েটার। আই এম প্লিজ। তো আপনি নাসিরুদ্দিন শাহর কথা বললেন, সেখান থেকে আমার একটা নাম মনে পড়লো, সাফদার হাশমি। সাফদার হাশমি কি কোনোভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে? সাফদার আসলে আমার বাবার খুব পরিচিত ছিলেন এবং সাফদারের সঙ্গে আমার খুব কাছ থেকে সম্পর্ক ছিল। কারণ বাবা যখন মারির সংবাদ বা অন্য নাটকগুলো করতেন, তখন সাফদার খুবই ভক্ত ছিলেন এবং মাঝে মাঝে আসতেন এবং খুব গভীরভাবে বাবার সঙ্গে আলোচনা করতো নাটকগুলো নিয়ে। এবং ওর আমি বই নিশ্চয়ই পড়েছি। সাফদারের যেটা, তার রাজনৈতিক দর্শন ভীষণ স্পষ্ট। সাফদারের যে বই, হ্যাঁ, দ্য রাইট টু পারফর্ম, ইফ আই রিমেম্বার ইট রাইট, ওর একটা বই আছে রাইট টু পারফর্ম বলে। রাইট টু পারফর্মের মধ্যে ওর যে বক্তব্যগুলো, যে কথাগুলো, এগুলো পড়লে সত্যিই খুব, যদিও ওর সঙ্গে একদম বামপন্থী পার্টির ভেতরকার মানুষ ছিলেন, তো সেটা হলেও আমার তার ভাবনা চিন্তার যে স্পষ্টতা, সেটা আমি খুবই, উনি কখনো প্রতিবাদ করতে দুবার ভাবেননি না। হি ওয়াজ, এবং ওর যে থিয়েটারের ফর্মটা, সেটা তো একদম শ্রমিক বেল্টে গিয়ে গিয়ে কাজ করা, গ্রাসরুট ওয়ার্ক। ফলে ওর যে মানে সাফদারের যারা ছাত্র, যারা তারা আমার সব বন্ধু বান্ধব। সুধন্মা দেশ পাণ্ডে বা সাফদারের স্ত্রীর সঙ্গে মালা হাসমির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ফলে জনমের সঙ্গে একটা যোগাযোগ ছিল এবং সাফদারকে আমি নিজের চোখে দেখেছি বাবার সঙ্গে দীর্ঘ আলোচনা করতে, ওর পছন্দ অপছন্দের জায়গাগুলো খুব স্পষ্টভাবে আলোচনা করতে। ফলে অফকোর্স মানে আমার মনে পড়ে এটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। রুটস মুভমেন্ট বলে একটা জিনিস চালু হয়েছিল তখন ভারতীয় সরকারের তত্ত্বাবধানে, আর্থিক অনুদানে। সেটা হচ্ছে রুটসে ফিরে যাওয়া। আর সেই রুটস কিন্তু আমরা যে গ্রাসরুট, যে একটু আগে আলোচনা করছিলাম, গ্রাসরুটে গিয়ে কাজ করতে হবে, ঠিক সেই রুটস নয়। এটা হচ্ছে যে ফোক ফর্মকে তার রুটস থেকে ফিরে পাওয়া। হ্যাঁ, কিন্তু ওইভাবে তো রুটসে ফিরে যাওয়া যায় না। সেটা একটা খুব এক ধরনের ফান্ডামেন্টালিস্ট ধারণা। রুটস কিন্তু একটা দেশের বিবর্তনে, একটা সমাজের বিবর্তনে, তার সমাজের বিবর্তনের রুটস কিন্তু তার সঙ্গে মিশে আছে এত বছরের আমাদের ব্রিটিশ শাসনের রাজনীতি, আমাদের নানা ধরনের যে ডিফারেন্ট ধর্ম, তার যে ডিফারেন্ট সমাজের যে নিয়মকানুন, এগুলো সবই মিশে আছে। ফলে রুটসটা বদলে যায়। যে মানুষগুলো শিল্প তৈরি করছেন রুটসে গিয়ে, যাদের ফোক ফর্ম বলি, লোকআঙ্গিক, সে লোকআঙ্গিক কোনো সনাতনী আদি জায়গায় আটকে নেই, সেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। হ্যাঁ, যেমন ছৌও বদলেছে, গম্ভীরাও বদলেছে। আবার যদি পটচিত্র বলো, হ্যাঁ, যারা ছবি এঁকে গান করে, তারাও বদলেছে। ফলে আবার তাকে অর্গ্যানিক কোনো রুটসে ফিরে যাওয়া সম্ভব না। সেইটা নিয়ে আমি সাফদারের প্রসঙ্গে বলি। সাফদার ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সাফদার পরিষ্কারভাবে বলেছিলেন যে এটা একটা ফান্ডামেন্টালিজম রাজনীতি হচ্ছে, যেটা আমরা এখন বলি যে এই ফান্ডামেন্টালিজম কথাটা ব্যবহার হয় যেভাবে, সেই অর্থ। আমরা এতক্ষণ আলোচনা করলাম
অনেক কিছু নিয়ে। এইবার যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে সেন্সরশিপ। বর্তমানে আমরা দেখেছি অনেক সিনেমার ওপরে সেন্সরশিপের থাবা। আমি যদি আপনার তৈরি করা সিনেমা নিয়েই বলি, সেটা হচ্ছে কাঙাল মালসা, যেটাকে সেন্সরশিপের থাবা সহ্য করতে হয়েছে, রিলিজে ডিলে হয়েছে এবং অনেক কিছু হয়তো বাদও দিতে। এই সেন্সরশিপ বর্তমান সময় নিয়ে আপনার কি মতামত? না, এই সেন্সরশিপটা এখন একটা ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যাকে বলে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ। তবে এই সেন্সরশিপটা তো চিরকালই ভারতীয় সিনেমায় ছিল, সেটার এক ধরনের ভূমিকা পালন করেছিল, কিন্তু সেটা ক্রমাগত বদলেছে। সেন্সরশিপের ভূমিকা বদলেছে, কারণ রাষ্ট্র ক্ষমতা বারবার সেন্সরশিপের নিয়ন্ত্রণ করতে চেয়েছে, নিয়ন্ত্রণ করতে চেয়ে না, এখন তো সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন, যাকে বলে নিয়ন্ত্রণ করছে, এবং কোনো রকমের একটু এদিক ওদিক তারা ছবি রিলিজ হতে দিচ্ছে না, বা এমন সমস্ত পরিবর্তন বলছেন বা কাট বলছেন, সেগুলো করলে ছবিটাই আর দাঁড়ায় না, যেটা কাঙাল মালসাটের ক্ষেত্রে আমার হয়েছিল 2011-12-13 সালে, যখন কাঙাল মালসাট নিয়ে এটা এইখানে যেমন এইখানের যে লোকাল যে রিজিনাল যে সেন্সর বোর্ড, তারা রাজি হলেন না দুটো মিটিংয়ের পরও, তখন আবার দিল্লিতে এফক্যাট যাকে বলে ফিল্ম ট্রাইব্যুনাল, সেখানে গিয়ে করতে হয়েছিল, কিন্তু তারা এতটাই কাটাছেঁড়া করেছিলেন ছবিটার অনেকটাই প্রাণ চলে গেছিলো। কিন্তু এই ঘটনা কিন্তু আমার পরোক্ষভাবে অন্য ছবিতেও ঘটেছে, থিয়েটারের ক্ষেত্রেও ঘটেছে। আমাকে দেখে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এই জায়গাটা বাদ দিন, থিয়েটারের ভুল বার্তা পাঠাচ্ছে। হারবার্ট নন্দনে প্রথমে রিলিজ করতে চাইনি, হ্যাঁ, বলেছিল ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। তারপরে মানুষের আবার সেই একটা মিছিল এসে নন্দনের সামনে দাঁড়ায় যে হারবার্টকে রিলিজ করতে দিতে হবে, তারপরে ওরা রিলিজ করে। তো একটা তো প্রত্যক্ষ সেন্সরশিপ চলে, সেটা হচ্ছে যে এই সেন্সর বোর্ড তারা যখন নানা ধরনের পরিবর্তন বলে কাটতে হবে। আর একটা হচ্ছে একটা প্রচ্ছন্ন সেন্সরশিপ চলে, যেটা পরোক্ষ। নাটকের হল দেবে না, যেমন আমি নাটকের হল পাচ্ছি না এখন, আমরা আরজি করে যুক্ত ছিলাম বলে, হ্যাঁ, তেমনি এরকম নাটকের হল পাইনি। হ্যাঁ, কল শো, আমাদের যে আমন্ত্রিত শো হয় কলকাতার বাইরে, সেসব শো আটকে দেওয়া হয়েছে। তো সেগুলো চলছে, প্রচ্ছন্ন এক ধরনের সেন্সরশিপ, সেটাও চলে। আজকে তো মানে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে কোনো কিছুই, কোনো সমালোচনামূলক কোনো সংস্কৃতি চর্চা করা যাবে না। আমার পল্লব কীর্তনিয়ার ওই গানের লাইনটা মনে পড়ছে, প্রশ্ন করলে তাহলেই তুমি মাওবাদী। হ্যাঁ, মাওবাদী সন্ত্রাসী আছে, আরও রকম এই আছে, মানে এই যে মানে রাষ্ট্রশক্তির ক্রমাগত সমস্ত কিছুতে ঢোকানো, এটাই যে প্রথমেই যে বলছিল দক্ষিণপন্থী বা ডানপন্থীর যে একটা বিশেষ দিক, সেটা হচ্ছে এইটা। এবং সেটা শুধু ডানপন্থী না, আমার মনে হয় একটা সময় বামপন্থাও কিন্তু ভয়ঙ্করভাবে সেন্সর করেছে সব কিছু। বামপন্থা মানে আমাদের ইতিহাস দেখলে বেশ শঙ্কিত হতে হয় যে একটা সময় সোভিয়েত রাশিয়াতেও যা হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গতেও ঘটেছে। ফলত এর বাইরে কেউ যেতে পারে, মানে রাষ্ট্রশক্তি যে এরকম একটা ভয়ঙ্কর দিকে চলে গেল, তার কারণ কিন্তু সব দিক থেকেই রয়েছে। ফলে আমার মনে হয় একটা সময় বামপন্থী রাষ্ট্রশক্তি কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করেছেন সেন্সরশিপের। বহু শিল্পীকে তারা কারারুদ্ধ করেছেন, তাদের বই বয়কট করেছেন, মানে দুতরফেই আছে। একদিকে হিটলারের বই পড়ানোও আছে, একদিকে স্টালিনের বা শিল্পীদের জেলে ভরে দেওয়াও আছে। সবসময় এই জিনিসটা ঠিক চলে। ফলে রাষ্ট্রশক্তির এই যে অবাধ ক্ষমতার যে জায়গা তারা নিতে চায়, মানুষকে তার জায়গা দেবে না, তার স্বাধীন কণ্ঠে কথা বলতে দেবে না, এইখান থেকে কিন্তু সবটা আসছে, সমস্ত জায়গাটা আসছে যে আমার শাসনযন্ত্রে আমার কথাই শুধু তোমাকে প্রতিধ্বনিত করে যেতে হবে। তুমি যদি নিজের কথা বলো তাহলে তোমার গলা টিপে দেবে। সিম্পল। সব কিছু দূরে আপনাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে সিনেমা নাকি থিয়েটার? ওইভাবে বলা মুশকিল, কারণ দুটোর আলাদা আলাদা মহত্ব, এবং দুটোর পদ্ধতিও আলাদা। হ্যাঁ, দুটোর পদ্ধতি দুরকমভাবে। একটা তো থিয়েটারের সবচেয়ে বড় মজা হচ্ছে নগদ পাওনার জায়গাটা, যে এভরি পারফরমেন্স তুমি মানুষের সঙ্গে একটা সরাসরি যোগাযোগে যাচ্ছ, দুটো মানুষের কথা বলার মতো, যেটা আমাদের এখনবার সময় ক্রমাগত কমে আসছে। মানুষ পারস্পরিক মুখোমুখি চোখে চোখ রেখে হাতে হাত ধরে কথাই বলা প্রায় বন্ধ করে দিয়েছে। একদম। হ্যাঁ, সবাই মোবাইলের পর্দা আছে, তারপর যে যার মতো সিনেমা দেখা যেমন আগেই ছিল, সিনেমা হলে গিয়ে একটা
মানুষের মধ্যে বসে সিনেমা দেখা। এখন তো ওটিটি চলে এখন তো এসেছে। পুরোটা একা একা, একদম পুরোটাই একা একা দেখা। ফলত কি হচ্ছে, এইটা কিন্তু একটা কোথাও নষ্ট করছে সাংস্কৃতিক একটা মেলবন্ধনকে। একটা মানে কি হয়, তুমি যখন একসঙ্গে একটা হলে যাও, তুমি ফিল দ্য সাইলেন্স টুগেদার। সবাই যে একসঙ্গে কাঁদছে, ফুঁপিয়ে ভেতরে একটা গুমড়ে ওঠা কান্না, বা সবাই হা হা করে হেসে উঠছে একটা কোনো দৃশ্য দেখে, এর যে মজা, যেটা এখন একমাত্র থিয়েটারই হওয়া সম্ভব। থিয়েটার তো ওটিটিতে হওয়া সম্ভব না। একদম। থিয়েটার তোমাকে গিয়ে একটা থিয়েটারের পারফরমেন্স একটা সন্ধেবেলা সারা পৃথিবীতে একটাই হতে পারে। সুতরাং সেইটা যখন কেউ দেখে, সেই অভিনেতা অভিনেত্রী যে অভিনয়টা সেই রাত্রিরে করছেন সেটা একবারই করছেন, এবং যে দর্শক যে অভিনয়টা দেখছে সেটা একবারই দেখছে। সে পরবর্তী দিনে পরের শোটাই যদি আবার দেখে, সে অন্য অভিনয় দেখবে, কারণ মানুষটাও পাল্টে যাচ্ছে, আমিও পাল্টে যাচ্ছি, বা দেখার ভঙ্গিগুলোও পাল্টে যায়। আমি একটা সিটে বসে দেখছি, থিয়েটারতে একটা সিট থেকে দেখতে হয় একটা অ্যাঙ্গেলে। সিনেমা তোমাকে, সিনেমার একটা ভয়ারিজমের ব্যাপার আছে, সিনেমা তোমাকে নানা কোণে নিয়ে চলে যেতে পারে, তোমার দৃষ্টিভঙ্গি থাকে, তোমাকে ওপর দিকে নিয়ে চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে, তোমার কোনো জানলার কোণ থেকে দেখাতে পারে। ফলে সিনেমার দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। ফলে দুটো মাধ্যমের কাজ করার পদ্ধতিও আলাদা, মজাও আলাদা, টেকনোলজিটাও আলাদা। ফলে তো আমার কাছে, আমি থিয়েটারটা শুরু করেছি কারণ আমার একটা পারিবারিক প্রবেশদ্বার ছিল। আমার বাবার সূত্রে একদম রান্নাঘরে গিয়ে ঢুকে পড়েছি প্রথম দিনে গিয়ে। হ্যাঁ, কিন্তু সিনেমাটা অনেক চর্চা করেছি আমি। ধরো 92 সাল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, 86, 91, 92-তে একের পর এক সব রকমের ছবি করেছি, কর্পোরেট ছবি, বিজ্ঞাপন ছবি, ছোটো ছোটো মিউজিক ভিডিও, হ্যাঁ মানে সিরিয়ালস। আমি প্রায় 10-12 বছর এইসব করেছি। আমার হার্ভার্ড প্রথম ছবি 2006 সালে। অনেকে ভাবে থিয়েটারে সাফল্যের পর আমি সিনেমা করতে এসেছি, তা নয়। সিনেমার চর্চা আমার অনেক দিন আগে থেকেই ছিল। থিয়েটারটা যেহেতু স্বাভাবিকভাবেই একটা মানে একটা দল ছিল, সেই দলে থিয়েটার করা ছিল, হ্যাঁ মানে সেইখানে আমি শুরু করে দিয়েছি, থিয়েটার ঢুকে পড়েছি, মঞ্চে উঠে পড়েছি। হ্যাঁ, 2 বছর বয়স থেকে মঞ্চে আছি। হ্যাঁ, শুধু সিনেমাতে আস্তে আস্তে করেছি, নিজেকে তৈরি করেছি, শিখেছি, হাতে কলমে শিখেছি, হ্যান্ডস অন যাকে বলে। ফিল্ম স্কুলেও একটা গেছিলাম, ছোটো একটা কোর্স করতে। ফলে দুটোই, থিয়েটারও শিখতে বিদেশে গেছি নিজের তাগিদে, দেখেছি সারা পৃথিবীর থিয়েটার যতটা পারা যায়। ফলে সেইটা কিন্তু ওই চর্চাটা বা অনুশীলনটা ছিল আমার জীবন সারাক্ষণই। ফলে থিয়েটার সিনেমার ওইভাবে আমি ভেদাভেদ করতে পারবো না। কিন্তু একটা জিনিস যেটা হয়, সিনেমা করতে অনেক অর্থ লাগে, সেই অর্থ জোগাড় করতে হয়। সে অর্থ জোগাড় করা, বিশেষত আমি যে ধরনের ছবি, সে অর্থ জোগাড় করা খুবই সমস্যা। মানে প্রথম কথা, আমি ছবি পাল্টাবো না, আমার যে স্ক্রিপ্ট আমি সেইটাই মেনটেন করবো, সে প্রযোজক যাই বলুক না কেন। ফলে আমার অনেক প্রযোজক না বলেন যে না আমি এইভাবে করবো, একদম, হ্যাঁ, বা আমি এই ধরনের বিষয়ের মধ্যে ঢুকবো না, একটা চাপ মনে করে। হ্যাঁ, নানা রকমের বিষয় আছে। হ্যাঁ, গান নেই কেন, ওইটা নেই কেন, এটা নেই কেন, ওকে নাও, একে নাও। ফলে আমি সে কোনোটাই শুনি না। ফলে আমি দেখবো 4 বছর হয়তো একটা ছবি বানাতে পারলাম। কিন্তু থিয়েটারের কিন্তু এইসবের কোনো ঝামেলা নেই। থিয়েটার আমি আমার মতো করে করি, কোনো প্রযোজককে এসে প্রচুর টাকা লগ্নি করতে হয় না। ফলে থিয়েটার আমি ওই জন্যই আমার করতে আরও ভালো লাগে, যে থিয়েটারের এইসব অত অর্থলগ্নির ব্যাপার নেই। আমি মানুষকে জড়ো করি একসঙ্গে, জড়ো করে সেই থিয়েটারটা খুব মন দিয়েই করি, এমন নয় যে হয়। কিন্তু তাতে অত অর্থলগ্নির ব্যাপার নেই তো। ফলে তো একটা সিনেমার সত্যি একটা প্রযোজক যখন 50, 60, 70, 80 লাখ টাকা বা 1 কোটি, 1.5 কোটি করেন, বিনিয়োগ করেন, এটা তার দিক থেকে তাকেও ভাবতে হয় যে আমি কী করে টাকাটা ফেরত পাবো। আর তার আজকে সত্যি অন্য ধরনের চলচ্চিত্রের টাকা ফেরত পাওয়াও খুব সমস্যার কারণ হয়ে রয়েছে। কারণ যে যারা কিনতো, যে টিভি চ্যানেল বা ওটিটি বা দর্শক, যে ধরনের ডিস্ট্রিবিউশন আগে ছিল, সমস্তটাই বদলে গেছে। ফলে তাদের এই টাকাটা ফেরত পাওয়াটা খুব মুশকিল। ফলে তাদের এই চাহিদাটাও আমি অকারণ মনে করি না, কিন্তু আমাকে ওয়েট করতে হয় টু গেট দ্য রাইট পারসন, তখন আমি ছবিটা করি। যদি এবার কিছুটা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করি, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যান কালচার। সেটা অভিনেতা হতে পারে, সেটা টেকনিশিয়ান হতে পারে। এই ব্যান কালচারটা আজকাল মানে খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। এটার পিছনে কি কোনো বৃহত্তর রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা কিছু আছে কি মনে হয়? না, সবই তো ওই একই জায়গা থেকে এসছে। যে আমার যেটা আমি বলছি, শাসনযন্ত্রের যদি মানে ক্ষমতা প্রয়োগের জায়গাটা সমস্ত কোণে কোণে তার যদি বিস্তার ঘটে, তাহলে সেখান থেকেই আসছে। বলে ব্যান নানা রকমভাবে হয়েছে।
আজকে আমরা জানতে পাচ্ছি কারণ সোশ্যাল মিডিয়া আছে। আজকে একটা চুন থেকে পান থেকে চুন খসলে সেটা পোস্ট হয়ে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে আমরা জানতে পাচ্ছি। আজকে একটা সময় ব্যান্ড হয়ে গেছে, তাকে কেউ কথা বলতে দেয়নি, কোনো সংবাদপত্র তার কাছে যায়নি, কারণ সংবাদপত্র অনেক সময় শাসনযন্ত্রের ভয়ে সরে থাকে। ফলত আজকে আমরা জানতে পারছি, কিন্তু এই ব্যান কালচার কিন্তু বহুদিন ধরে চলছে। আজকে এটা সামনে আসছে মানুষের, কারণ এটা আমরা জানতে পারছি। কিন্তু এই যে ব্যান কালচার মানে কি, যে আমার কথা তুমি শুনছো না, তুমি আমাকে আমার বিরুদ্ধে হুঙ্কার জানাচ্ছ, ফলে তোমাকে আমি কাজ করতে দেবো না। তুমি আগে আমার মতো করে কথা বলো, আমার কাছে অবনত হও, আমার কথা মতো চলো, তবে আমি তোমাকে কাজ করব। হ্যাঁ, সেই জায়গাতে কি হচ্ছে। কিন্তু এটা যে আগে ছিল না তা নয়, আগে এরম মনোভাবও ছিল, আমরা দেখেছি, কিন্তু আমরা সেগুলো জানতে পারিনি, সেগুলো চাপা পড়ে গেছে। আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা চোখে আসছে, এবং এটা মানে নিশ্চিতভাবে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি এটার বিরোধী। কাউকে ব্যান করার, নোবডি ক্যান বি ব্যান, একদম কাউকে ব্যান করার কোনো ক্ষমতা আমার নেই। সে তার মতো করে বলছে, তুমি যদি পারো তোমার যারা অনুগত শিল্পী দল তাদের দিয়ে সেই লোকটা যা বলছে সেটাকে তুমি শৈল্পিকভাবে প্রতিবাদ করো, একদম তার বিরুদ্ধে কথা বলো, তাকে কাজ করতে দেবো না, তার গলা টিপে তো বাড়িতে বসে থাকো, এইটা কোনো পন্থা হতে পারে না। এর বিরুদ্ধে আমি যেখানে দাঁড়ানো না, আমি দাঁড়ানো বলার হলে বলবো। হ্যাঁ, এইটাই কথা। ফলে এইটা একটা ওই জায়গা থেকেই আসছি পুরোটাই। যে তোরা একটা সময় উৎপল দত্তকে যে নাটক করতে দেওয়া হতো না, কোনো মঞ্চ দেওয়া হতো না, গিয়ে সেখানে আক্রমণ করা হতো, কাজ নাটক করতে দেবো। তেমনি ধরো আমাদের সময়ও বলছি, মানে আমিও বলছি একই সঙ্গে, আমিও তো ব্যান্ড, ধরো আমাকে সরকারি হল এখন দেওয়া হচ্ছে না, কেন? কারণ আমাকে বলছে আপনি কেন আরজিকর মুভমেন্টে ছিলেন, রাইট? ফলে তো ব্যানিং কালচার আছে। এবার থিয়েটার অতটা বা কী বলবো, সিনেমা বা ওটিটির মতো অতটা তো মানে মানুষের মধ্যে অতটা তার বিস্তার নেই। সেই অর্থে থিয়েটার অনেক এখন স্পেশালি এখন আরো ছোট জায়গায় পরিসরে চলে এসছে। ফলে তো মানুষ এইটা নিয়ে করে মাথা ঘামাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ব্যানিং কালচার কিন্তু চলছে। একটা সময় মানে অন্য আমলেও ঘটেছে, অন্য ক্ষমতাবানদের মধ্যেও ঘটেছে, আজকেও ঘটছে। এই সেন্সরশিপ তো এক ধরনের ব্যানিং। হ্যাঁ, যে তোমাকে ছবিটা আমি এগুলো তোমায় বলতে দেবো না। ফলে আজকে স্বাধীন চলচ্চিত্রকাররা কি কথা বলবে? যদি শুধু শাসকদের কথাই বলতে হয়, তাহলে তো কোনো কথাই বলা যাবে না, তাহলে চুপচাপ বসে থাকা, হাত উঠি। তার মধ্যেও ছবি করছে, চলছে, স্ট্রাগল চলছে, এবং সেই স্ট্রাগলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দের ইজ এ স্ট্রাগল, মানে সেই চে গুয়েভারার কথাই বলতে হয়, যুদ্ধ জিতেছি কি হেরেছি বড় কথা না, যুদ্ধ করেছি, এটাই লড়ে গেছি। যে হ্যাঁ, ফলাফল তো হ্যাঁ, ব্যাপারটা ব্রেস্টের একটা সুন্দর কথা ছিল, যে লড়ছে সে হেরে যেতে পারে, কিন্তু যে লড়ছে না সে তো হেরেই গেছে। ব্রেস্টের একটা কবিতার লাইন। বলে আমি বলছি এই লড়ে হেরে যেতে পারে, কিন্তু না লড়ার মানে তো হেরেই যাওয়া। সেই তো এই যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে ব্যান কালচারের বিরুদ্ধে গিয়ে সিনেমা বানানো, প্রতিবাদটাকে চালিয়ে যাওয়া, আবার কিছু ধরনের সিনেমা এইভাবেও তৈরি হচ্ছে যাতে তারা ব্যান কালচার এড়াতে, সেন্সরশিপ এড়াতে ইচ্ছাকৃতভাবে কোথাও সরকারের মদতে প্রোপাগান্ডামূলক ছবি তৈরি করা হচ্ছে। এরকম ছবি আমরা অনেকেই জানি, অনেক ছবি এখন মার্কেটে তৈরি হচ্ছে, অনেক প্রযোজকই বানাচ্ছেন, অনেক ডিরেক্টরই ডিরেক্ট করছেন। এই প্রোপাগান্ডামূলক ছবিগুলো তো একটা দীর্ঘ পরিসর অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং সবাই তো সেই জিনিসটা বুঝতে পারছে না যে আদৌ এটা সত্যি কি, আদৌ এটা মিথ্যে, কিভাবে ছড়াচ্ছে। এইটা নিয়ে আপনার কি? প্রোপাগান্ডামূলক ছবি তো মানে ইতিহাসে প্রসিদ্ধ। নাৎসিরা প্রোপাগান্ডা ছবি বানাতো, আমেরিকান ইম্পেরিয়ালিস্টরা ছবি বানিয়েছে প্রোপাগান্ডামূলক। তারা এন্টারটেনমেন্টের নামে আমেরিকান ইম্পেরিয়ালিজমকে প্রচার করেছে। না, এই যে র্যাম্বো এগুলো কি, সবই তো প্রোপাগান্ডা। ফলে এটা যে নতুন হঠাৎ উদ্ভব ঘটেছে প্রোপাগান্ডার, তা তো নয়। প্রোপাগান্ডা ওয়াজ অ্যান এজ ওল্ড থিং। মানে একটা রাষ্ট্র ক্ষমতা তার এন্টারটেনমেন্ট জগৎকে ব্যবহার করবে প্রোপাগান্ডার জন্য, এ তো বহুদিনের কালের নিয়মে চলে আসছে। আমাদের বামপন্থীরাও প্রোপাগান্ডা ছবি বানিয়েছে, শ্যাম বেনেগালের মতো লোক
এসে ছবি করেছে, ছবি বানিয়েছে। ফলে তো আমার মনে হয় না এটা নতুন কোনো ব্যাপার। এগুলো মানে আমাদের কাছে এটা ঐতিহাসিক পরিসরে যদি কেউ জানে তাহলে দেখবি এগুলো কিন্তু দিনের পর দিন ঘটে চলছে। আমরা উই আর নট ডুইং সামথিং ভেরি নিউ, কিছু নয় যেটা নতুন ঘটছে, যে টাকার এরম সম্পূর্ণ অর্থর সম্পূর্ণ কি বলবো আধিপত্য গোটা সমাজের ওপর, এবং কয়েকজন মানুষ যারা রুল করছে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দিয়ে বা এইগুলো দিয়ে, এইটা নতুন যে সমাজ মাধ্যমকে আমি সম্পূর্ণ মানুষের মাথাকে, যাকে আমরা সত্যজিৎ বাবুর যন্তর মন্তরের মতো, এখন যন্তর মন্তর হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। দ্য অ্যালগরিদম দে আর অপারেটিং, দে আর ম্যানিপুলেটিং। অ্যালগরিদম তো ম্যানিপুলেটও করছে, তুমি কোন খবরটাকে প্রাধান্য দেবে, কোনটাকে দেবে না, কোন মানুষগুলোকে সামনে আনবে, কাকে দেবে না, এই যে সম্পূর্ণ এটার ওপর যে দখল যে কয়েকজন মানুষের সারা পৃথিবীতে, এটাই সবচেয়ে নতুন ব্যাপার। প্রোপাগান্ডা আগেও ছিল, কিন্তু প্রোপাগান্ডা এতটা ম্যানিপুলেট একদম মানে অ্যাবসলিউট পাওয়ারের দিকে চলে যাচ্ছে যে তুমি জানছোই না কোথায় কি ঘটছে, কতটা খবর চাপা দেওয়া হচ্ছে, এবং তুমি ভাবছো এইটাই বোধহয় প্রধান খবর। হ্যাঁ, কারণ একটা হচ্ছে যে খবর বিনি পয়সায় আসছে, আগে তো খবর কিনতে হতো, রাইট? আজকে জার্নালিস্টরাও তো কেউ কাজ করতে পারছেন না। যে জার্নালিস্টরা, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা কাজ করতেন, তাদের মাইনে দেবার মতো লোক নেই। হ্যাঁ, কারণ প্রথম কথা হচ্ছে দ্য নিউজ ইজ অল ম্যানিপুলেট। আজকে তুমি ম্যানিপুলেশন, এই যে ম্যানিপুলেশন ঘটছে আজকে, এইটাই বুঝতে হবে আজকের জেনারেশনেরকে, বুঝতে হবে যে আমরা কোথাও ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছি উইথ নো আননোন। এই জায়গাটা, কারণ তোমার চোখের সামনে যেগুলো ক্রমাগত ভাসানো হচ্ছে। আগে কী হয়, ধরো আমরা একটা বই পড়ছি, হাউ টু রিড ডোনাল্ড ডাক। এই ডোনাল্ড ডাক একটা কমিক স্ট্রিপ, একদম। এই কমিক স্ট্রিপের মধ্যে দিয়ে আমেরিকান ইম্পেরিয়ালিজম প্রচারিত হয়েছে, সেটা একজন ব্যাখ্যা করে দেখিয়েছেন তার বইতে। তা আমরা পড়ছি 1960s 70s, রাইট? এখন তো তা নয়, এখন ঘটনাটা তা নয়। মানে আজকে প্রতিটা জিনিসই হচ্ছে যে আজকে যে মানুষগুলোর কথা আমি বলছি, যারা আজকে সোশ্যাল মিডিয়ার চালাচ্ছে, যারা অপারেশনসে আছেন, তারা কিন্তু এটাকে ম্যানিপুলেট করে যাচ্ছে। এরপর একটা পয়েন্টে এসে এটা এআই বলে নানা রকম বলে পুরো জিনিসটা গুলিয়ে দেওয়া হবে। তা আসলে ম্যানিপুলেট এইটা আগে ছিল না। কিন্তু তুমি যেটা বলছো যে এই এর গল্প, প্রোপাগান্ডামূলক ছবি, এ তো মানে সোভিয়েত স্টেট থেকেও হয়েছে, আবার সোভিয়েত স্টেট থেকে এরম হয়েছে, প্রোপাগান্ডার ছবি হয়েছে, আবার তারকভস্কির মতো ফিল্ম মেকারও জন্মেছে, সেটাও সম্ভব ছিল। হ্যাঁ, আবার অন্যদিকে ঘটেছে। ফলে আজকে করে তুমি যদি ওই তো বলছি, আমেরিকানরা তো ভর্তি অল দ্য স্টুডিওস ফ্রম ওয়ার্নার টু কলম্বিয়া, everybody made propagandist for American democracy. না, আমেরিকান ডেমোক্রেসির ইম্পেরিয়ালিজমকে প্রচার করতে আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই শ্রেষ্ঠ প্রজাতি, আমরাই দখল করব, আমরাই সব কিছু দিয়ে মানুষকে ঠিক করে দিই, যেটা এখনও বলছে ট্রাম্প। কথা তো 100 বছর 150 বছর ধরেই বলা হয়। নাৎসিরা দিনের পর দিন, এবং তাদের একজন ফিল্ম মেকারকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, লেনি রিফেনস্টাল, তিনি অসাধারণ সব ছবি বানাতেন, কিন্তু নাৎসির পক্ষে, ফাসিস্ট ফোর্সের পক্ষে, কিন্তু অ্যাজ এ ফিল্ম মেকার শি ওয়াজ গ্রেট। তো এইগুলোও ঘটেছে একদম। আপনি চে গুয়েভারের কথা বললেন, চে গুয়েভারের কথা থেকে আসি যে আপনি আপনার অধিকাংশ কাজে ডানপন্থী যে শক্তি তাদের সমালোচনা করেছে, প্রতিনিয়ত করছে। ঠিক একই সাথে আপনি কাঙাল মালসাটের মতো সিনেমায় বামপন্থী রাজনীতির যে ফাঁক ফোকর, বামপন্থী রাজনীতির যে ভিতরকার সমস্যা, এইটাকেও তুলে ধরেছে। তো এটাকে কি আমরা একটা কনসিয়াস ব্যালেন্স বলতে পারি, নাকি একটা শিল্পীর নিজের আইডিওলজি, শিল্পীর সেটাই? না, আমি যেটা অনেকক্ষণ ধরেই যেটা বলছি আমার কথাগুলোর মধ্যে, যে একজন শিল্পী সে ইন্ডিপেন্ডেন্টলি তার ইডিওলজি থাকতে পারে, সে নিশ্চয়ই একটা আদর্শে দীক্ষিত হতে পারেন বা তার বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, আনুগত্য থেকে। আমি একজন রাজনৈতিক দল, ধর একটি রাজনৈতিক দল আছে, যে সে যে মতাদর্শে বিশ্বাস করে, আমি হয়তো সেই মতাদর্শের কাছাকাছি থাকতে পারি, কিন্তু তার মানে এমন নয় যে আমি তার অনুগত হয়ে সে যা বলবে সেটাকেই আমি পাখি পড়ার মতো পুনরাবৃত্তি করব। আমার নিজের একটা ভাষা আছে, নিজের একটা বোধ আছে, সেখান থেকে আমি ছবিটা করব। তাতে হয়তো যেটা বলছো যে তুমি আমার ছবিতে দিনের পর দিন ছবি, থিয়েটার সবেতেই
বামপন্থী রাজনীতির ক্রিটিক ছিল। ক্রিটিসিজম ওয়াজ দেয়ার, ইট ওয়াজ অলওয়েজ আমার তিস্তাপাড়ের বৃত্তান্ত তো গোটা ল্যান্ড রেভিনিউ যে একটা প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম। হ্যাঁ, জীবন সংগ্রাম যেমন ছিল তেমনি বামপন্থী দরকার একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, যে শিল্প যেভাবে ওনার ল্যান্ড রিফর্ম করেছিল, সেই ল্যান্ড রিফর্মের একটা বড় ফাঁক নিয়ে তিস্তাপাড়ের বৃত্তান্তের কাহিনী, তার বয়ান, সেই জায়গাটা যখন আসে তখন নিশ্চয়ই বামপন্থীরা অত্যন্ত রেগে গেছিলেন যে তুমি কি করে বলছো বাহরুর মতো মানুষ আমাদের উন্নয়নের যে প্যারাডাইম, উন্নয়নের যে পরিষদ তার মধ্যে ধরা পড়েনি। তো সেটাই ছিল মূল ক্রিটিসিজম, সেটাই ছিল মূল তাত্ত্বিক জিজ্ঞাসা, যে আপনারা যেটাকে বলছেন সমস্তটা ধরে ফেলেছেন উন্নয়নের পরিসরে, সেটা ধরা পড়েনি, তার অনেকটাই বাইরে পড়েছিল, এই কথাটা বলা ছিল। ফলে ইট ইজ এ ক্রিটিক এক অর্থে। তার মানে এমন নয় যে আই এম নট সেইং হোয়াট দে হ্যাভ ডান ইজ রং, দে হ্যাভ ডান গ্রেট থিংস, বাট দেয়ার ওয়ার লুপ হোলস, এই ফাঁকগুলোকে দেখে। ফলে আমার মনে হয় যে সেই হারবার্টেও তাই ছিল। হারবার্টে লেফটিস্ট আইডিয়ালিজমে যে হেজিমনিস্টিক এবং একটা কি বলবো ভীষণ একটা আটকে থাকা একটা আইডিওলজি, সেটা খোলা মুখ নেই, হ্যাঁ, খুব রেজিমেন্টেড, এই রেজিমেন্টেশনের এগেনস্টে কথা ছিল। হ্যাঁ, তো মানে একটা আদর্শের মধ্যে রেজিমেন্টেশন ঢুকে যায়, তাহলে সেটাকে আমি আমার শিল্পের মধ্যে দিয়ে বলেছি। ফলে অল দিস থিংস কেম, মানে ইট ইজ নট অ্যাবাউট আই এম ট্রাইং টু ব্যালেন্স আউট এনিথিং, আই এম ট্রাইং টু রেজ এ রিয়েল কোয়েশ্চেন, আমি একটা প্রশ্ন তুলতে চাইছি, ভালো প্রশ্ন, যেটা বাস্তব সেটা। আচ্ছা, আমরা দেখেছি যে আপনার বানানো সিনেমাগুলোর মধ্যে নবারুণ ভট্টাচার্য বা মানিক বন্দ্যোপাধ্যায় এদের একটা প্রভাব ছিল। এনাদের অনেক জিনিস আপনি সিনেমা হোক বা থিয়েটার হোক তার মাধ্যমে করার চেষ্টা করেছেন এবং করেছেন। এনাদের যে মতাদর্শ সেটা কি আপনাকে প্রভাবিত করেছে? অবশ্যই। আমি যখন একজন লেখকের কাজ নিয়ে এগোচ্ছি তখন নিশ্চয়ই তার একটা মতাদর্শগত একটা কোথায় আমার সাযুজ্য আছে। তার নবরুণদের সঙ্গে যেমন আমার ব্যক্তিগত আলাপ পরিচয় ছিল, তার সঙ্গে দীর্ঘদিন আমি আমার মানে একদম সিনেমা থিয়েটারের বাইরেও প্রচুর কথা বলেছি, আমাদের যাকে বলে বাংলা ভাষা আড্ডা মেরেছি। দেবেশ রায় আর একজন কথাশিল্পী আমাদের সময়কার ইম্পর্টেন্ট, তার যে উপন্যাস তিস্তাপাড়ের বৃত্তান্ত বা সময়ের বৃত্তান্ত থেকে নাটক, তার সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, মানিকবাবু তো তার সঙ্গে মানে পরিচয় হওয়ার আমার অবকাশ ছিল না, কিন্তু তাদের যে জগৎ, তাদের যে মনোজগৎ, তাদের যে ইতিহাস বোধ, সেই জায়গাগুলো নিশ্চয়ই আমাকে নাড়া দিয়েছে ভীষণভাবে। কাছ থেকে দেখা, মানে আমি বলছি নবরুণদাকে তো কাছ থেকে দেখেছি, তার কথা শুনেছি, তার প্রবল পাণ্ডিত্য, দেবেশ রায়েরও তাই, ভীষণ স্ট্রং একটা ইডিওলজিক্যাল স্টান্স নবানন্দারও ছিল। সব দিক থেকে সেই প্রভাবগুলো থেকেই কিন্তু তাদের গল্প বা উপন্যাস নিয়ে কাজ করা। নাহলে সেটা হয় না কখনো, মানে একটা কোথাও যদি মনের যাকে বলে ওই কিনড্রেড সোলস না হয় তাহলে সেটা হওয়া সম্ভব না। ফলে সেটা ভীষণভাবেই ছিল, এবং এরা আমাকে অত্যন্ত নির্ভর করেছে। আমি যে ওদের বৃহৎ উপন্যাসগুলো নিয়ে কাজ করেছি, মানে দুজনেরই দুটো ম্যাগনাম ওপাস বলা যেতে পারে, তিস্তাপাড়ের বৃত্তান্ত দেবেশ রায়ের, আর নবারুণদার এইটুকু চটি উপন্যাস হারবার্ট, সেটাও একটা মানে হিউজ, তার ম্যাগনাম ওপাসই বলবো, পৃষ্ঠার সংখ্যায় নয়, তার কন্টেন্টে, তার ভেতরে যে মেটেরিয়াল আছে সেই জায়গাতে। সেখান থেকে তারা ভরসা করে আমাকে ছবিগুলো করতে দিয়েছেন, নাটক করতে দিয়েছেন, সেখান থেকেও বোঝা তাদেরও আমার ওপর একটা আস্থা ছিল। আমি চেষ্টা করেছি তাদের কাজগুলো যথারীতি যাতে তাদের উপন্যাস থেকে আমি যে ছবি বানাবো বা নাটক বানাবো যাতে মানে যথাযোগ্য সম্মান দিয়েই করতে পারি সেই কাজগুলোকে ডেফিনেটলি। আচ্ছা, উইঙ্কেল টুইঙ্কেলের মতো নাটক একসময় সরকারিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমানে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের আমলে আপনার কি মনে হয় নিজে নাট্য নির্মাতা হিসেবে যে খুবই প্রতিবাদী এবং সত্যি কথা, প্রান্তিক মানুষের কথা তুলে ধরার মতো নাটক বা থিয়েটার বা আপনার সিনেমা তৈরি করাটা কি কিছুটা কঠিন? না, আমি তোমাকে আগেই বললাম যে আমাকে হল দেওয়া হচ্ছে না, কিন্তু আবার উইঙ্কেল টুইঙ্কেল সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাও বোধহয় ঠিক নয়। মানে এরম কোনো নিদান কেউ চিঠিও দেয়নি যেটা বন্ধ করে দেওয়া, হয়তো
একটা সই আক্রমণ হয়েছে, যেমন তিস্তাপাড়ের বৃত্তান্তের ক্ষেত্রেও সে একই জিনিস ঘটেছিল 2002 সালে। টুইঙ্কেল টুইঙ্কেল তার পরের নাটক, যে ওই একই, কিন্তু ফাইনালি একই কথা বারবার বলতে হয় যে একটা সময় বামপন্থী দল ভীষণভাবে ভীত হয়ে পড়লো। সরকার যখন ভয় পায় শিল্পীকে, ভয় পেতে তখনই এইসবগুলো করতে শুরু করে না, যে ভয় পাচ্ছে যে এমন কিছু বলবে যেগুলো প্রভাব ফেলবে মানুষের উপর। এতে একটা জিনিস বুঝতে হবে যে তারা বুঝতে পারছে যে এর ভিতরে কিছু আছে। নিশ্চয়ই বুঝতে পারছে, তো বটেই, বুঝতে পারছে বলেই তো যে এটা একটা প্রভাব ফেলতে পারে, এটা একটা কিছু পরিবর্তন আনতে পারে। কারণ মানুষের মনে শিল্প সংস্কৃতির একটা বড় অভিঘাত ঘটে। হ্যাঁ, একটা সিনেমা বা থিয়েটার দেখে, নাহলে তো প্রোপাগান্ডা ফিল্মগুলো হতো না। কেন হচ্ছে? এই কারণে যে তারা জানে একদম মানুষের অন্তর্মহলে গিয়ে ধাক্কা মারতে পারে। রাজনৈতিক একটা বক্তব্য যা করতে পারবে না হয়তো। হ্যাঁ, বিশেষত এখন তো মানুষ রাজনৈতিক মঞ্চকে অনেক সময় অ্যাভয়েড করে চলে। সবাই বলবেন রাজনীতির মঞ্চ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে। তখন অনেক সময় তারা ভাবে শিল্প বা থিয়েটার বা সিনেমা পিওরলি কথা বলছি, সেখানটা অনেক বেশি প্রভাব ফেলে। সেই জায়গা থেকে আমার মনে হয় সেগুলো থাকবেই। ফলত এই আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া থেকে, ভয় থেকেই যে এইগুলোকে বন্ধ করো, নাহলে কিন্তু এই মানুষের মধ্যে অন্যরকম প্রভাব ফেলে। সেই জায়গা থেকেই সেটা কিন্তু শাসকদের মধ্যে ছিল। যে শাসক নিজের কাজ সম্পর্কে কনফিডেন্ট নয়, সে শাসকই কিন্তু এগুলো করবে সবসময়। আর এখন তো ক্রমাগত দেখা যাচ্ছে যে দে আর অলওয়েজ মর্টালি স্কেয়ার্ড, যে এই বোধহয় পড়ে গেল, এই বোধহয় ভেঙে গেল, এই বোধহয় একটা কিছু তৈরি হলো। ফলত সব জায়গা থেকে যাতে সব ছিপি বন্ধ করে দেওয়া যায়, খুব ভয়, সারাক্ষণই ওই নিয়ে বসে আছে আর কি। এই হচ্ছে। এখান থেকেই যদি আমরা আবার রাজনীতিটাকে নিই, রাজনীতিটা নিয়ে আলোচনা করি। সামনে বিধানসভা নির্বাচন, এবং প্রতিবারই ঠিক এই বিধানসভা লোকসভা ভোটের আগেই আমরা দেখতে পারি প্রচুর অভিনেতা তারা ঠিক একটা রাজনৈতিক দলের, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডা ধরছেন, সেই দলে যোগদান করছেন। এই আপনার কি মনে হয় যে একটা অভিনেতার তার সরাসরি রাজনীতি করা উচিত, নাকি রাজনীতিতে যোগদান না করে সে তার নিজের মতাদর্শ নিয়ে থাকতে পারে, নিজের যা মত সেটা দিতে পারে, কিন্তু সরাসরিভাবে রাজনৈতিক দলে না যাওয়াটাই ভালো? আবার দেখো, এটাও কিন্তু কোনো নতুন জিনিস নয়। আমাদের সুনীল দত্ত থেকে অমিতাভ বচ্চন সবাই রাজনীতি করেছেন। ফলে এটা যে একদম নতুন অভিনব কোনো ঘটনা ঘটছে তাও নয়। ফিল্ম স্টাররা রাজনৈতিক দলে এসেছেন এবং তাদের ব্যবহার করা হয়েছিল, তাদের ডেফিনেটলি তারা জনপ্রিয় বলে ব্যবহার করা হয়। এখন জিনিসটা একটা মুড়িমুড়কির মতো হয়েছে কি, এখন যেটা হয়েছে যে তাদের সেই জনপ্রিয়তাটাকে ব্যবহার করার আরও বেশি, এবং কি হচ্ছে যে অভিনেতারা যোগ দিচ্ছেন, শিল্পীরা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তারা রাজনৈতিক দলের খুব কাছাকাছি চলে এসছেন, রাজনৈতিক মঞ্চে উঠে পড়ছেন। এগুলো ঘটছে, তারা নানা কারণে করছেন, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত চয়েস। কারণ আমি যদি রাজনৈতিক দলে ঢুকে পড়ি, তাহলে কিন্তু আমি রাজনৈতিক দলের যে কথা, সেই কথা আমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না যে আমি সরে এলাম, তাহলে রাজনৈতিক দল তাকে সরিয়ে দেবে, ওদের তো লাভই হবে না। এক্স্যাক্টলি। ফলে ওরা যারা যোগ দিচ্ছেন তারা এই শর্তেই যোগ দিচ্ছেন, এবং সেই শর্ত যারা মেনে নিতে রাজি হচ্ছেন তারাই যোগ দিচ্ছেন। তাদের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি তার বিরুদ্ধে কিছু বলতে পারি না। আমি যেটা বলতে পারি, আমিও ওই দলে যাব না, আমি ওইভাবে রাজনৈতিক দলে যোগ দেব না। এই কারণে, কারণ আমি যদি মনে করি আমার স্বাধীন স্বতন্ত্র জায়গাটা চলে যাবে। ফলে তো এইসব কারণে অনেকে আবার চাপ দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলে এসো, কারণ অনেক কারণে হতে পারে। সেসব ঘটনা আমরা অনেকেই জানি না, এরকম যে একজন হয়তো কোনো কিছু একটা কাণ্ড করেছেন যেটা থেকে বাঁচতে রাজনৈতিক দলে ঢুকেছেন, একটা চাপ থেকে ঢুকেছেন ব্যক্তিগত। কিন্তু এগুলো আমি বলবো ব্যক্তিগত। হ্যাঁ, আজকে অনেকেই আমার পরিচিত আছেন যারা শিল্প সংস্কৃতি অত্যন্ত নামী মানুষ, গুণী মানুষ, তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা রাজনৈতিক দলে গেছেন। এবং আমার মনে হয় যে সেই ব্যক্তিগত সিদ্ধান্ত তারা নিয়ে গেছেন, আমার তার বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। কিন্তু এইটুকুই আমার বলা, যেই একজন শিল্পী রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যাবেন, সঙ্গে সঙ্গে তার স্বাধীন চেতা মনোভাবটা তাকে বিসর্জন দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে ডেফিনেটলি। এখান থেকে যদি আমরা এবার রাজনীতিটা সরিয়ে কিছুটা ব্যক্তিগত সুমন মুখোপাধ্যায়ের দিকে যাই,
তাহলে আমি জিজ্ঞেস করতে চাইবো যে ধরুন আপনি একটা কিছু লিখছেন, নতুন কিছু লিখছেন, সেই সময়ের সঙ্গী আপনার কি, মানে কোনটাকে বেশি আপনি প্রেফার করেন, চা না কফি? আমি কফি খাই না, একটা সময় খেতাম। আমি কফি খেলে কি কোনো স্পেসিফিক রিজন আছে? না, কফি খেলে কি একটা দেখলাম যে আমার একটা নিউরোলজিক্যাল ইস্যু হচ্ছে, বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে। আচ্ছা। বলে আমি কফিটা ওই জন্য লোকে খায় রাত্রে জেগে থাকতে বা এক্সাইটমেন্ট তৈরি করতে, কিন্তু সেটা একটু বেশির দিকে চলে গেলে মুশকিল। ফলে একটা পয়েন্ট পর্যন্ত কফি আমি খাওয়া বন্ধ করলাম। আমি মানে পুরোটাই চায়ের ওপর। কফি খেলে তখন আর এই ঘুম জিনিসটা আর আসতে চায় না, ঘুম এমনিতেই মানে আসে না, মানে ওই কাজের সময় ঘুম চলে যায়, কাজটাই তখন নিজেকে ঘুম পাড়াতে হয়। কিন্তু সেই করতে হচ্ছে কাজটা একটা উত্তেজক হিসেবে কাজ করে। কাজটা ইটসেলফ ইজ এ কি বলবো এক্সাইটিং, যদি যেটাকে বলে এক ধরনের আরে কি বলে ওটাকে, সাম এনি হোয়াট আই এম সেইং দ্য এনি কাইন্ড অফ লিকুইড অর এনিথিং উইচ এক্সাইটস ইউ। আচ্ছা আচ্ছা I forgetting the name of that thing. Anyway, যাই হোক না, ফলে আমি চা ডেফিনেটলি I love tea. I collect all kind of tea from different places. তার ধরনের নানা ধরনের চা আমার বাড়িতে থাকে, নানা সময় সকালে বিকেলে সন্ধ্যেবেলা সেই চাগুলো এক্সপেরিমেন্ট করে নিজেই চা বানাই। I love to make my own tea. আচ্ছা, ফলে আমি বাড়িতে যখনই থাকি নিজে চা বানাই, বাইরে গেলে সবসময় সম্ভব হয় না। তো এই যে সারাদিনের, যেটা আপনি বললেন যে সারাদিনের এত কাজ, নতুন কিছু লেখা থাকলে লেখা, আজকে যেমন আপনি বলছিলেন আপনি একটা শুটিংয়ে ছিলেন, সেখান থেকে আসছেন, কাজ করছিলেন, সেইটা আবার সারা রাতে যখন সময় হয় অনেকে প্রযোজকের সাথে কথা বলা হতে পারে, অভিনেতাদের সঙ্গে কথা বলা হতে পারে, যে ফাঁকা সময়টা দিনে আপনার ফাঁকা সময়ে ব্যক্তি সুমন মুখোপাধ্যায় কি করতে পারে? না, মাঝে মাঝে আকাশের দিকে দেখি, আকাশ পাতাল ভাবতেও ইচ্ছে করে, সেটাও অনেক সময় দরকার। জাস্ট নট ডুইং নাথিং এন্ড জাস্ট doing nothing is also doing nothing is something also important sometimes to clear off your বলে না ক্যাশে ক্লিয়ার করা, ক্যাশেও ক্লিয়ার করতে মাঝে মাঝে ডুইং সামথিং which is sometimes seems stupid also, হয়তো মানে সেটা এই প্রসেসটার মধ্যে থাকা, মানে একটা বই পড়া, ছবি দেখা, এগুলো তো চলছেই সারাক্ষণ, কিন্তু মাঝে মাঝে একটু আকাশ পাতাল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবতেও ভালো লাগে, প্রকৃতির মাঝখানে চুপচাপ বসে একটুখানি জাস্ট টু ফিল দ্য, নিজের সেন্সারি এলিমেন্টসগুলোকেও তো নিজে দেখতে হবে, যে তোমার কান, নাক, চোখ, হ্যাঁ, ত্বক, এগুলো মানে ত্বকের চর্চা নিয়ে ওরম নয়, মানে ত্বক বলতেন যে সেন্সিবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অলসো সামথিং ইম্পর্টেন্ট। যে সিট ফাঁকা চুপচাপ কোথাও বসে থাকা একটা প্রকৃতির মাঝে, মানে চলে যাই, ধরো কোথাও একটা চলে গেলাম ইমাজিনেশনে, না আমি বলছি এমনি চলে ফিজিক্যালি চলে গেলাম, সিট দেয়ার অ্যান্ড জাস্ট বি দেয়ার। রবীন্দ্রনাথ যেমন, রবীন্দ্রনাথ তো অনেকেই, রবীন্দ্রনাথ তো যাই লিখতেন তাই শোনা হয়ে যেত, উনি আর চিটকুটু লিখতেন সেটাও শোনা হয়ে যেত। ফলে আমাদের তো নগণ্য মানুষ, আমরা জাস্ট গিয়ে অত লেখালেখি কিছু প্রজেক্ট নিয়ে যাই না বগলে, এমনি চলে গেলাম, কিছু করবো না বলেই গেলাম, জাস্ট টু বি উইথ মাই সেলফ। সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এইটাই আমরা ভুলে যাচ্ছি, কারণ নিজের সঙ্গে নিজের থাকাটা আমরা ক্রমত হারিয়ে ফেলি। হ্যাঁ, সেই জায়গাটা, কারণ আমাদের জায়গায় আর একজন সারাক্ষণ দখল করে বসে আছে। ফলে নিজের সঙ্গে নিজের যে সময় কাটানো, নিজের সঙ্গে নিজের যে কনভারসেশন, সংলাপ, এইটা যদি না করি না, তাহলে মানে আমি শুধু শিল্পী হিসেবে না, যে কোনো ক্ষেত্রে যে কোনো পেশাদার কর্মী বা যে কাজ করতে চান তার পক্ষে মুশকিল। ইউ হ্যাভ টু সামটাইমস কনভার্স টু ইয়ারসেলফ, নিজের সাথে। নিজেদের সঙ্গে সময় কাটানোটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন নিজেকেও তো বুঝতে হবে। আমরা একদম শেষ লগ্নে, এবং শেষ প্রশ্ন আপনার জন্য, সব কিছু মিলিয়ে আমরা একটা, সেটা শিল্প থেকে, রাজনীতি থেকে শুরু করে, ব্যক্তি সুমন মুখোপাধ্যায় থেকে শুরু করে সব কিছু নিয়েই আলোচনা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে এমন একটা, বলতে পারেন আলাদিনের জিন এলো, সেখানে আপনাকে দেওয়া হলো একটা বর, যে কোনো সেন্সরশিপ নেই, কোনো কোনো রাজনৈতিকবিদ, কোনো রাজনৈতিক দল, কারোর কোনো চাপ নেই, কিচ্ছু নেই, আপনি একদম ফ্রি। সেখানে কোন বিষয় নিয়ে আপনি একটা সিনেমা বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয় নিয়ে বানাতে চাই? শোনো, প্রতিবাদ, প্রতিরোধ, সংঘর্ষ না থাকলে আমি কিছুই করতে পারবো না। আচ্ছা, কেউ যদি বলে যায় অবাধ টাকা দেওয়া হচ্ছে, যা খুশি তাই বলতে পারো, তাতে করে কিছু হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে একটা প্রতিরোধের যদি আভাস না থাকে, সংঘর্ষ যদি না থাকে, তাহলে সেখান থেকে আর শিল্পী কিন্তু কোনো একটা কিছু থাকতে হবে, মানে ইউ হ্যাভ টু কনফ্রন্ট সামথিং,
মানে সেটা মানুষের সঙ্গে তোমার তো একটা সংঘর্ষের সম্পর্ক রয়েছে। কারণ মানুষ তোমার আর্টকে অ্যাকসেপ্ট করবে না সবসময়, এক কথায় যে অ্যাকসেপ্টেন্সের আর্টে যাচ্ছে সে অন্যরকম। যে এটা ধরো, ইনফ্যাক্ট জাফর ফানাই রিসেন্টলি খুব সুন্দর কথা বলেছেন যে কিছু শিল্প আছে যেগুলোকে যারা মানুষকে তাড়া করে, মানুষ কি চাইছে তাদের পেছনে ছোট, এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও, এই তোমার খাদ্য, এই তোমার খাদ্য, ও এটাই ভাল লাগে, এই আইসক্রিম নাও, এই ভেলপুরি নাও, এই পিৎজা নাও, এই হ্যামবার্গার নাও, হোয়াটএভার ইট ইজ। হ্যাঁ, আর এক ধরনের শিল্প আছে যেগুলো মানুষ খোঁজে, হ্যাঁ, মানুষ যাদের খুঁজে খুঁজে বার করে, রাইট। আমি হয়তো এই দ্বিতীয় পক্ষের দল, যেখানে মানুষ খোঁজে কারণ তার একটা দরকার, প্রয়োজন, ফলে সেইখানে ফলে এই সংখ্যাটা কম, এই মানুষের সংখ্যা কম, কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আমাদের ভরসা, এই সংখ্যাটাই কিন্তু বাড়বে। ফলে তুমি যদি মনে করো এরম একটা যাকে বলে ইন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড, সেই আইডিয়াল ওয়ার্ল্ড এসে গেলে শিল্পী আর খুব একটা কাজ করতে পারবে বলে মনে হয় না, আমি অন্তত পারবো না। হ্যাঁ, যেই মনে হবে অবাধ টাকা আছে আমার, আর সব উৎসাহ চলে যাবে। আর তখন এই মনে হবে যে টাকা জোগাড় করতে হবে, এই বাজেটের মধ্যে কাজ করতে হবে, এই অসুবিধে রয়েছে, তখন মনে হয় যে একটা শৈল্পিক উদ্ভাবন, একটা কাল্পনিক শক্তি কাজ করে। এই কল্পনাটাকে যে জিনিস জাগাচ্ছে, এবং তোমার মধ্যে যদি কোনো একটা অ্যান্টাগনিস্টিক কোনো ফোর্স যদি না কাজ করে, তো আমাদের কল্পনারই উদ্রেক হবে না। সেই সংঘর্ষ বোধ থেকেই কিন্তু কল্পনার উদ্রেক। ধন্যবাদ স্যার। আজকে মানে যেটা আমরা একদম শুরুতেই বলেছিলাম যে আমরা একটা বিস্তর আলোচনা করব সব কটা পরিপ্রেক্ষিতে, সব কিছু নিয়ে, শুধুমাত্র সিনেমা বা থিয়েটার নিয়ে আমরা আটকে থাকবো না। তো সেই রকম একটা আলোচনা আমরা আজকে করতে পেরেছি, এবং অত্যন্ত ধন্যবাদ স্যারকে যে একটা বিস্তর আলোচনা, এবং একদম আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন। এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে গল্পটা আপনি নাসিরুদ্দিন স্যার ব্যাপারে করছিলেন, ওটা আমারও সব থেকে একটা ভালো একটা আজকের পডকাস্টের, আমি এটা মনে করব, যখনই মনে করব আমারও নিজেরও ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আজকে এই এপিসোডে, এই পডকাস্টে আমাদের সাথে থাকার জন্য। আশা করি যেটা বলে আমরা শুরু করেছিলাম সেইটা আমরা নিয়ে এটা শেষ করতে পারছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইবটি করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।